দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে আজকের দিনের কিছু সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই। কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। 7 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে ছেলের। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। আরও একটি সংবাদ রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করবে না, থাকবে না আয়নাঘর, ভাতের হোটেলও থাকবে না। আরেকটি সংবাদ, দেশের বেকার 26,60,000 রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কর্মসংস্থান কমেছে বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ আজকের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা সব বিষয় নিয়ে সমসাময়িক সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করতে স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাইরে রয়েছেন জনাব মাশরুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, রয়েছেন রাশেদ প্রধান, সহসভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি, এবং সব শেষে রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, সদস্য জাতীয় নাগরিক কমিটি। তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা এতক্ষণ বেশ কিছু শিরোনাম শুনছিলাম যে আজকের আলোচনার জন্য আমরা সেই আলোচনাগুলোতেই যাব। নিশ্চয়ই আপনারা আজকের দিনের সংবাদের শিরোনামগুলো শুনেছেন, এবং সবচেয়ে বড় সংবাদ যেটি দিনের সেটি হচ্ছে যে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ প্রায় 7 বছর পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। সেই অর্থে তিনি দেশের বাইরেও যাচ্ছেন। এর আগে তিনি তার কারাভোগ, তার জেল, তার সন্তান হারানো কোকোকে, সব মিলিয়ে তার জীবনে গত 15 বছরের যেই পার্ট, বিশেষ করে সব শেষের দিকে, সেটি একেবারেই একজন শীর্ষ নেত্রীর ওপর এক ধরনের, আসলে আমরা এত নির্যাতিত হতে আমরা সাধারণত শুনি যে কর্মীরা আহত নিহত হয়, কিন্তু এই দলের একেবারে প্রধান কিন্তু দারুণভাবে বাংলাদেশের ইতিহাসে, এবং তিনি দেশেই ছিলেন, দেশের বাইরে যাননি। তো তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। আপনারা তো বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা জাগপা নেতারা রয়েছেন, আমরা এর বাইরে গিয়ে একটু জানতে চাই জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা তো এই প্রজন্মের, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা একটি পরিবর্তন, অর্থাৎ জন আকাঙ্ক্ষার একটি দায় ও দরদের সমাজ গঠনের কথা বলছেন। সেই অর্থে আপনারা আসলে বেগম খালেদা জিয়ার যে ঘটনাগুলো বললাম, তিনি যাচ্ছেন লন্ডনে, এটাকে কিভাবে দেখছেন এই সময়ে? হ্যাঁ, ধন্যবাদ। বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন এবং অপেক্ষাকৃত সুস্থ অবস্থায় যাচ্ছেন। আমার মনে হয় বাংলাদেশি যারা আছেন দেশে এবং দেশের বাইরে, সবার জন্য এটা একটা সুখকর সংবাদ, এবং আমরা প্রত্যাশা করি যে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে রাজনীতির মাঠে আসবেন। আপনারা যদি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস দেখেন একেবারে নির্মোহ একটা দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে দেখবেন যে উনি মূলত একজন সেনাপ্রধানের স্ত্রী থেকে একজন ফার্স্ট লেডি হয়েছেন। তখন পর্যন্ত ওনার স্বামীকে হারানোর পূর্ব দিন পর্যন্ত রাজনীতিতে উনি আসেননি, উনি কোনো ভূমিকা পালনও সেভাবে সে অর্থে করেননি। যদিও যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন তা তো বটেই, এবং সেই প্রেক্ষাপটে বলতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধকালীন যে তার যে অন্তরীণ থাকা ক্যান্টনমেন্টে, হ্যাঁ, এবং এইটা কিন্তু আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধের সময় কোনো শীর্ষ নেতৃত্বের পরিবার এইভাবে আপনার ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় ছিলেন, এটা সত্যিকার অর্থেই এটা একটা বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, এরপর আপনারা জানেন যে উনি ইভেন 1975 সালের নভেম্বরে, আমরা যে 3 নভেম্বর থেকে যেই 7 নভেম্বর পর্যন্ত সময়, এই সময় কিন্তু বেগম খালেদা জিয়া একটি বড় ভূমিকা পালন করেছিলেন। আপনারা ইতিহাসে দেখবেন যে যখন তখনকার সেনাপ্রধান জিয়াউর রহমান তার গৃহবন্দী অবস্থায় ছিলেন 6 নভেম্বর রাতে, তখন কিন্তু গৃহবন্দী অবস্থায় একমাত্র বেগম খালেদা জিয়ার যে বেডরুম, তো ওনার টেলিফোনটা সচল ছিল,
এবং ইতিহাসে বিভিন্ন রেফারেন্সে এটি আসছে যে উনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করার জন্য উনি বার্তাটা পাঠান যে উনি বন্দি অবস্থায় আছেন। তো এইটা কিন্তু একটা ঐতিহাসিক রুল। তো সেই পর্যায় থেকে 7 নভেম্বরের যেই সিপাহী জনতার উত্থান, সেই বিপ্লবের পর আমরা সব ইতিহাস জানি, এবং 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর যেভাবে বিএনপিকে একটি দল হিসেবে উনি টিকিয়ে রেখেছেন, হাল ধরেছেন এবং 90 তো আছেই, এবং 82 থেকে 90 পর্যন্ত অবিসংবাদিতভাবে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রতীক হয়ে গিয়েছিলেন তিনি। তখন কিন্তু স্রেফ উনি গৃহবধূ থেকে যেভাবে রাজনীতির মাঠে একেবারেই সব দল মত পথের, আপনারা জানেন যে 86-তে নির্বাচনে জামাতে ইসলাম অংশগ্রহণ ছিল, তখন আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, এবং তারা যদিও পরবর্তীতে জনচাপে সংসদ থেকে পদত্যাগ করে, বাট এই যে অংশগ্রহণ করে এরশাদকে বৈধতা দিয়েছিল। খালেদা জিয়া কিন্তু বৈধতা, হ্যাঁ সেটা 86-তে, হ্যাঁ খালেদা জিয়া কিন্তু বৈধতা দেননি, এবং উনি বৈধতা না দেওয়ার মাধ্যমে এরশাদের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করেছেন, যার প্রেক্ষাপটে 90-এর গণ আন্দোলন হয়। এবং আমরা 91-তে দেখি যে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ সেই আন্দোলনকে, সেই ভূমিকাকে মূল্যায়ন করে বিএনপিকে, জিয়াহীন বিএনপিকে ক্ষমতা নিয়ে আসে। একটু জনাব রাশেদ প্রধান, আপনার মূল্যায়ন শুনতে চাই 90-এর পরে যে এই সময়ে, বিশেষ করে সব শেষের দিকে ওনার উপরে যে নির্যাতন বা উনি এতিমের অর্থ আত্মসাতের মামলা, মানে এগুলোকে কিভাবে দেখছেন? এটা কি আসলেই, অনেকেই বলছে, বিএনপি তো বলেই যে এটা এক ধরনের প্রতিহিংসামূলক মামলা, আপনার কি মনে হয়? বা আপনাদের? আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার দুই সহ আলোচককে। আসলে বিষয়টা এক বাক্যে শেষ করা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন, আপোষহীনতার প্রতীক। উনি কখনো আপোষ করেন নাই। কিভাবে বলছেন এটা? যেই কারণে আপনি, মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আসলে দেশের পরিবেশ পাল্টে যেতে পারে। আপনারা নিশ্চয়ই বালুর ট্রাকের ইতিহাস ভুলে যান না। বালুর ট্রাক দিয়ে দেশনেত্রীকে আটকে দেওয়া হয়েছিল যাতে উনি রাজপথে জনতার কাতারে আসতে না পারে। 2বার আটকে দেওয়া হয়েছিল, বাসায় এবং অফিসে। অবশ্যই। এবং এই যে 2 কোটি টাকার গল্পটা বলা হয়, আপনিও প্রশ্নের মধ্যে রাখলেন, এই টাকাটা উনি নিয়ে যে আত্মসাৎ করেছে তাও না, একটা অ্যাকাউন্টের জায়গায় আরেকটা অ্যাকাউন্টে রাখা হয়েছে, এবং যেই পরিমাণ টাকা রাখা হয়েছিল সেই পরিমাণ টাকাই রয়ে গেছে। এই কারণে আপনি 3বারের প্রধানমন্ত্রী, শুধুমাত্র দেশনেত্রী না, আপনি শুরুতেই বলেছেন একটি দলের প্রধান, 3বারের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী, তাকে আপনি এই কারণে জেলখানায় বন্দি করে রাখবেন, চিকিৎসার সুযোগ দিবেন না, মানে অসহায়ভাবে, আমি বলবো স্লো পয়জন করে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। আমরা মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাই যে পরিবেশ পরিবর্তন হয়েছে এবং উনি চিকিৎসার জন্য আগামী বাইরে যেতে পারছেন, দেশের বাইরে রওনা দিবেন। জি, আমি জনাব মাশরুকুর রহমান, ছোট্ট করে, আমরা বিরতির পরে বিস্তারিত আলোচনা করব, ছোট্ট করে একটু বলবেন, কালকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, খালেদা জিয়ার এই যে শেষ রাজনীতির অংশটুকু যদি একটু বলেন, যে তার যে তাকে যে বারবার আমরা দেখেছি মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তা প্রায় ডাক্তাররা বলছেন খুব বিপজ্জনক অবস্থা, তারপরে আবার সেখান থেকে চিকিৎসকরা আবার বলছেন যে না তিনি আছেন, মানে এই যে একটা দোদুল্যমান অবস্থা তিনি কিন্তু কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আমি আজকে ধন্যবাদ জানাতে চাই, এখানে যে 2জন আলোচক এসেছেন আমার অত্যন্ত স্নেহস্পদ। আমি বিশেষ করে ওর বাবার সাথে আমি রাজনীতি করেছি এবং সে আমাকে স্নেহ করতেন। ওর বাবা বারবার কারা নির্যাতিত হয়েছে এবং কারাগারে উনি, ওর বাবা যখন ছিল, আমি চেষ্টা করেছি তাকে ভালো রাখার জন্য। যদিও তার সাথে আমার এই ছেলের সাথে আমার কখনো দেখা হয়নি, এবং উনি জেলখানা থেকে বের হয়ে সর্বপ্রথম আমার বাসায় গিয়েছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দেশপ্রেমিক নেতা ছিলেন শফিউল আলম প্রধান, উনি অন্যায়ের সাথে আপোষ করেনি। আমি ম্যাডামের কাছে আসার আগে বলতে হয়, 1974 সনে যখন আওয়ামী লীগের অত্যাচার, দুর্নীতি, তখন শফিউল আলম প্রধান করেছিলেন, একটা লিস্ট করেছিলেন, তারা দুর্নীতিবাস, একমাত্র শফিউল আলম প্রধানই করেছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, এবং শফিউল আলমের মতো একজন রাজনীতিবিদ দ্বারা সম্ভব ছিল। আমি আজকে ধন্যবাদ জানাই তার ছেলে আর একজন আমার সেনাসপদে, এরা রাজনীতিতে এসেছেন, এই প্রজন্মের এরা প্রতিনিধিত্ব করেন। এখন আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলি। দেখেন,
2 কোটি টাকার মামলা মামলায় এতিমের- 1 টাকা তসরুপ করে নাই, চ্যালেঞ্জ দিয়ে বারবার বলেছি। সেইটা এক খেতে থেকে আর এক খাতে নিয়েছেন, হয়তো এটা ভুল হতে পারে, 1 টাকা তসরুপ করে নাই। তাকে একাধিকবার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, বিএনপির মতো একটা দলের প্রধান, তাকে জেলে, আমিও অনেকবার জেল খেটেছি, তাকে কারারুদ্ধ করেছে, একটা নির্জন এলাকায় রেখেছে। রাখার পর আপনি একবার ফলো করেন, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোর, চোরের মা বলেছেন। সে প্রধান মেয়েকে আমাদের আজকে আমাদের প্রেস কনফারেন্সে আমাদের একাধিক নেতা বলেছেন, হয়তোবা তাকে স্লো পয়জন করে মেরে ফেলতে চেয়েছেন, আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে আছেন। আপসী নেত্রী কী কারণে? গণতন্ত্র এবং সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে উনি কারোর সাথে আপোষ করে নাই বিধায় আমরা আমাদের নেত্রী আপসী নেত্রী। আজকে 7 বছর পর ওনার সন্তান নাতি, এই 7 বছর কারোর সাথে দেখা হয় নাই, একটা দেখা হবে। এই উনি আগামীকাল যাবেন, আমি মনে করি উনি সুস্থ হয়ে ফিরে এসে আবার এই দল, রাজনীতিতে। জাতি এবং এই দেশকে নেতৃত্ব দিবেন, সেই আশা আমি ব্যক্ত করি। কিন্তু এর মধ্যে তো উনি ওনার এক সন্তানকেও হারিয়েছেন। উনি ওনার প্রিয় সন্তানকে শুধু সন্তানকে হেরেছে তো, এবং এই দীর্ঘ বছর উনি, আমরা দেখেন আমরা কারাগারে ছিলাম, সেই কারাগারে আমাদের কাছে অনেক লোক আসতো। উনি যে কারাগারে ছিলেন ওনাকে রাখা হয়েছে, উনি আর কাজের মেয়েটা তারা কেউ ছিল না, নির্জন কারাবাস। নির্জন কারাগারে ছিল। জি, আমরা এটা আসবো। অমানবিক। এটা আজকে পেপারে দেখবেন, প্রথম আলোতে, বেসিক ব্যাংক লুটেরা সব ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছে। গত অর্থাৎ শেষ দিকে আমরা দেখেছি যে তাকে যখন পিজি হাসপাতালে আনা হয়, এবং এরপরে আমরা দেখেছি যে যখন মাদ্রাসা যে অস্থায়ী যে আদালত, সেখানে তিনি পায়ে হেঁটে এবং কিছু অংশ হুইল চেয়ারে করে যেতেন, বা অনেকটাই যতটা ভালো দেখেছি যখন তিনি পিজি থেকে, বিশেষ করে করোনাকালীন একটি সময়ের মধ্য দিয়ে যখন তাকে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলো এবং তিনি যখন ফিরোজায় যান, এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার বেশ পরিবর্তন আমরা অন্তত ক্যামেরায় দৃশ্য তো দেখেছি। আপনি ওইটাকে কিভাবে বলবেন? মানে উনি কি মানে আদালতে একটা তো হচ্ছে নিঃসঙ্গতা থেকে এক ধরনের মানুষের মানসিক এক ধরনের পর্যায়ে মানসিক একটা ইয়ে হয়, পাশাপাশি শারীরিক অবস্থারও কি আপনি যেটা বলছিলেন আপনারা দুজন যে স্লো পয়জনিং, এটা কিসের ভিত্তিতে বলছেন? দেখুন, বিএনপির মতো বিরোধী দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী নেত্রী ছিলেন, স্বৈরাচারের বিরোধী আন্দোলনে উনি আপসী নেতৃত্ব হয়েছেন, উনি আপোষ করেন নাই। একটা মিথ্যা ফরমাসি মামলায় রায় ওনাকে জেলে দেওয়া হলো। কি কারণ? 1 টাকা তসরুপ কেউ বলতে পারে নাই। সেখানে জেলখানায় নির্জন ছেলে রাখা হলো। লোয়ার কোর্ট তাকে সাজা দিছে, হাইকোর্টে তার সাজা বৃদ্ধি করেছে। এইটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জনগণের কাছে তারা নিজেদেরকে এটা দলীয় কোর্টে পরিণত করেছে, মজিব কোর্টে পরিণত করেছেন। আমরা তখন, উনি যখন অসুস্থ হয়ে পড়েন, 2 বছর, অসুস্থতার কথাই বলছি, এটা 2 বছর ওনাকে কারাগারে রাখা হলো। তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে অসুস্থতার কারাগারের কারণে। পর উনি অসুস্থ হয়ে পড়লেন, যখন নির্জন ছেলে রাখা হলো, ওনাকে পিজি হসপিটালে চিকিৎসার জন্য আনা হলো। আমরা বললাম ওনাকে স্লো পয়জন করা হয়েছে। এই 2 বছর উনি ওনার সন্তানকে হারিয়েছে। উনি ওনার সন্তান, নাতি নাতুর কারোর সাথে দেখা পায়নি, উনি একা ছিলেন, পরিবারের কারো সংস্পর্শ কারোর সাথে সংস্পর্শ পাননি। পিজি হসপিটাল আনার পর উনি সুস্থ হয়ে কারাগারে ওনাকে নেওয়া হলো, উনি অসুস্থ হয়ে বের হলেন। সেটাই বলছি, আমরা তখন চিকিৎসার জন্য আন্দোলন সংগ্রাম সরকারের কাছে, পরিবারের পক্ষ থেকে বারবার আমরা দেখেছি যে পরিবার, তৎকালীন দলের স্বরাষ্ট্র পক্ষ থেকে, মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সরকার এবং দলীয় পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য আমরা বারবার আমন্ত্রণ করা হলো। ওনার চিকিৎসা, ওনার এটি নিয়ে বারবার বিদ্রূপ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। আপনি দেখুন, শেখ হাসিনা
তাকে নিয়ে কি ব্যবহার করে। একটা কথা বলবো, উনি একবার বিদেশ থেকে আসার পর ওই মেয়েটা সাংবাদিক প্রশ্নের সে বলেছেন কেন মহিলা দেওয়া হলো রহিমাকে। শেখ হাসিনা বলেছেন এই হাত দিয়ে মেকআপের কথা বিদ্রুপ করে বলেছেন, নির্মম পরিহাস, ভাগ্যের নির্মম পরিহাস, এই বিদ্রুপনার জন্য করেছেন। এবং শেখ আওয়ামী লীগের সবার কথা বাদ দিলাম, সর্বোচ্চ পর্যায় থেকে আপনি যদি শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলো দেখেন, সাংবাদিক প্রশ্নগুলো দেখেন, হলুদ সাংবাদিকরা কোথায় তারা পালিয়ে গিয়েছেন, তাকে কি বিদ্রুপ করা হয়েছে, অসহায়ত্বের মতো আমরা তাকিয়ে দেখেছি। কিন্তু মইনুল রোডের বাসাও কিন্তু তাকে ছাড়তে হয়েছে সেই সময় বা এর আগেই। সেখানে তাকে আমরা বলেছিল তাকে সুচিকিৎসার জন্য আমরা বিদেশের জন্য আকুতিক বিনতি করেছি, আমরা ব্যবস্থা করতে পারিনি। ওনার 40 বছরের স্বামীর ভিটা থেকে উৎখাত করেছেন শেখ হাসিনা। বলেছেন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনাকে এখন বের করব, শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে ওনাকে বাড়ি থেকে এক কাপড়ে নির্মমভাবে অপমান করে বের করে দিয়েছে। এর পরিণাম কি হয়েছে? 5ই আগস্ট ছাত্রজনের বিপ্লবের মাধ্যমে আপনি গণঅভ্যুত্থানে দেখেছেন ওনাকে পালিয়ে যেতে হয়েছে দলীয় নেতা কর্মীদের রেখে। আমি বলতে চাই বিএনপির চেয়ারপারসন, আপসী নেত্রী, গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি কখনো আপোষ করে নাই। 11 সময় 2 নেত্রী গ্রেপ্তার, শেখ হাসিনা আপোষ করে মেহেদি হাতে জেলখানাতে উনি দেশের বাইরে গেলেন। বেগম খালেদা জিয়া বলেছেন আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার কোনো থাকার জায়গা নেই, আমি এই দেশে থাক, মরলে এখানে মরবো। উনি দেশের বাইরে যাননি, উনি দেশের বাইরে যাননি। আজকে শেখ হাসিনা তার দলকে উনি নৌকায় পার হয়ে নৌকাটা ডুবিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং আপনি দেখেন শেখ পরিবারের দুর্নীতি, আজকে 17 জন এমপি এই শেখ পরিবার যে দুর্নীতি করছে 10টা পদ্মা সেতু করা যায়। এই আজকে দেখুন ওনার বোন, ওনার ছেলে মেয়ে সন্তানের যে দুর্নীতি, পেপার পত্রিকা দেখে এখন এটা তো রাজনৈতিক সরকার নয় ভাই, বিএনপি না, প্রতিহিংসার বশবর্তী হয়ে নাই। কি করেছে? 10টা পদ্মা সেতু করা হয়েছে যেত। আর বেগম একটা তো চুপ করে নাই, তার জীবনটাকে, তার প্রিয়তম সন্তানের মৃত্যু সময় উনি কাছে থাকতে পারে নাই। ওনার 7 বছর পর ওনার ছেলে নাতির সাথে ওনার দেখা, উনি একা নিঃস্ব জীবনযাপন করেছেন। এই ফ্যাসিস্ট সরকার তাকে এই অবস্থায় নিয়েছে। আল্লাহর লীলা খেলা, আল্লাহর বিচার কোথায়? আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওনার গণভবনে অবস্থা কি আপনার বেগম জিয়ার এই বিদেশে চিকিৎসা নেওয়ার মধ্য দিয়ে কি তার রাজনীতিতে ফিরে আসার একটা ইঙ্গিত পূর্ণোদ্যমে? নিশ্চয়ই তিনি রাজনীতিতে আছেন। স্পষ্টভাবে অন বিহব অফ বিন বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে সুস্থ হয়ে আবার বিএনপি হাল ধরবেন, দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করবেন, এই দেশের জনগণের কল্যাণের জন্য উনি কাজ করবেন। আমি প্রত্যাশা করি, এইটা জনগণও প্রত্যাশা করে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাইমুন বাক্যে আমি দোয়া করি আল্লাহ যেন রাজনীতিতে ফেরার একটা ইঙ্গিত রয়েছে, সেই অবস্থা উনি ফিরে আসেন। রাশেদ প্রধান, বেগম খালেদা জিয়া যদি আবার রাজনীতিতে ফেরেন বা রাজনীতির মাঠে আসেন, আপনাদের একটি আন্দোলনও আছে তাদের সাথে, যেটাকে আপনারা বলে থাকেন যুগপৎ আন্দোলনের আপনারা একজন দীর্ঘ সময় শরিক এবং ছিলেনও 10-15 বছর রাজনীতি। কি মনে করছেন তার নেতৃত্বে আপনারা কি আরও বেশি আশা জাগা নিয়ে আরও বেশি মানে রাজপথের আন্দোলনে আরও বেশি বেগবান হবেন, সক্রিয় হবেন, না এটি অন্য যে বর্তমান যে প্রেক্ষাপট, যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, 5 আগস্টের পরে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা দেখছি যে এক ধরনের নানান ঐক্যের কথা বলা হলেও বারবার কিন্তু বিভাজিত হওয়ার একটা বিষয় কিন্তু স্পষ্টভাবে হলেও দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। সেই জায়গাটা থেকে খালেদা জিয়াকে ঐক্যের জায়গায় কি আপনি দেখতে পাচ্ছেন, বা তিনি সেটাকে ফিরিয়ে আনতে পারবেন বলে মনে করছেন যদি তিনি ফেরেন? আমি ভবিষ্যৎটা বলার আগে এক লাইন একটু অতীত বলবো। সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরেকবার সামনাসামনি দেখতে চাই। একটা সময় তো মনে হচ্ছিল আর কোনোদিন দেখা পাবো না।
তো আল্লাহর রহমত সেনাকুঞ্জে যে অনুষ্ঠানটা হলো, উনি এসেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে সাক্ষাৎ করার, সালাম বিনিময় হয়েছে, সেই হাসিটা আমি দেখতে পেয়েছি, সেই সাহসী হাসিটা, এবং ওই হাসিটা দেখার পর পুরা সেনাকুঞ্জ হেসে উঠেছিল। এটা বলার কারণটা হচ্ছে মানে বলতে চাচ্ছেন যে নির্যাতন থেকে বেরিয়ে আসে মানুষের যে প্রাঞ্জল, মানে একটা নির্ভার। এক্স্যাক্টলি। তো দেশনেত্রীর হাসিতে পুরো সেনাকুঞ্জ হেসে উঠেছিল, এবং আমার মনে হয় লাইভ দেখে সারা বাংলাদেশ ওই দিন হেসে উঠেছিল আনন্দে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 5 তারিখের আগে আমাদের যে ঐক্যটা ছিল, বিএনপি বলেন, জামাত বলেন, জাকপা বলেন, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোট, ঐক্যটায় একটু হলেও ফাটল দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যেভাবে একত্রিত ছিলাম, সেই একত্রীকরণের জায়গাটার মধ্যে একটু ফাটল দেখা, মানে 5 আগস্টের পরে। হ্যাঁ, তো এখন আমরা কিছুটা যদি ভুল বোঝাবুঝি বা কিছুটা ইয়া রয়েছে বলছেন। এক্স্যাক্টলি। সো আমরা যদি একে অপরের থেকে সরতে থাকি, সুযোগ পাবে আওয়ামী লীগ, গণহত্যাকারীরা, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বই সম্ভব আমাদের সকলকে একত্রীকরণ করা, সবাইকে একসাথে বসিয়ে। আপনার নিশ্চয়ই 20 দলীয় জোটের কথা মনে আছে? জি, 20 দলীয় জোট, যখন এর আগে দেশনেত্রী 4 বেগম দলীয় জোট। খালেদা জিয়া নিজে নেতৃত্ব দিতেন, কোনো রকমের ফাটল কোথাও ছিল না। তো আমি বিশ্বাস করি উনি যদি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, আমাদের মধ্যে যে ফাটল আছে বা অনৈক্য হয়েছে বা একটু কথা চালাচালি চলছে দুই পক্ষের মধ্যে, বড় দুই দলের মধ্যে, এগুলো সব নিমিষে হারিয়ে যাবে এবং আমরা আবারও ঐক্যবদ্ধ হতে পারবো। এবং সিদ্ধান্তের ব্যাপারও তো আছে, রাজনৈতিক অবশ্যই। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারও থাকে। অবশ্যই। তো আমি মনপ্রাণে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুক। আমরা একত্রিত থাকতে চাই যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা বাংলার মাটিতে আর গণহত্যা দেখতে চাই না। এবং আপনি নিশ্চয়ই জানেন, আজকের খবরেই আছে যে এই যে গুম খুনের জন্য শেখ হাসিনাকে সহ 12 জনের নামে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তো এটা কিন্তু চিরন্তন সত্য, সকালে সূর্য ওঠে এরকম সত্য, যে এই গুম খুনের পিছনে শেখ হাসিনার একটা বড় দায় আছে। কিন্তু একই সাথে সাথে আমি দুঃখিত, কারণ হচ্ছে বলা হচ্ছে যে ভারতে যে জিজ্ঞাসাবাদ করতে চায়। জি, কেন আমাদের ভারতে যে জিজ্ঞাসাবাদ করতে হবে? ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন আসামি, তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে, জিজ্ঞাসাবাদ হলো আমার মাটিতে হবে। আমি কেন ভারতের মাটিতে যে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে জিজ্ঞাসাবাদ করে আসবো? এই আবদারটা করাই তো ঠিক না। আমরা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনের কথা বলছি, আমি ছোট্ট করে আপনাকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। 2002 সাল ভারতের সাথে বাংলাদেশের ছোট্ট যুদ্ধ, কি যুদ্ধ? সীমান্তে যুদ্ধ। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় বা অন্যান্য সময় আপনি দেখবেন আমরা ছাড় দিয়ে দিই, ফেলানির লাশ ঝুলে থাকে। খালেদা জিয়ার নির্দেশনায় ওই সময় যুদ্ধ হলো, 19 জন নিহত হলো, যার মধ্যে 15 জন ভারতের। আমাদের সোলজাররা পারে, আমাদের সেই হিম্মত আছে, নির্দেশদাতা লাগবে, যেটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এই যে দেশনেত্রী নাই, অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়া করে এখন বলছে ভারতে যে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা। এই চিন্তাধারা আমার কেন আসবে? এই ভারত প্রীতি থেকে কবে আমি বের হব? শেখ হাসিনাকে এনে এখানে জিজ্ঞাসাবাদ করতে হবে, এখানে বিচার করতে হবে। তাকে নিয়ে আপনি বলছেন যে তাকে নিয়ে আসার বিষয়টা অবশ্যই। জোরালোভাবে করা উচিত, অবশ্যই। গিয়ে জিজ্ঞাসাবাদের চেয়ে, তাই তো? নিঃসন্দেহে। আলাউদ্দিন কি মনে করেন এই বিষয়টাতে, যেহেতু এই প্রসঙ্গটা আসলোই, এবং তিনি যে তিনি যে বক্তব্যটি খালেদা জিয়ার রেশ ধরে যে বক্তব্যটির অবতারণা করেছেন, সেটি তো নিশ্চয়ই জানেন যে আজকে 12 জনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে যে বিষয়গুলো এসেছে সেখানে যারা যে পরিবারগুলো গুমের সাথে যাদের গুম হয়েছে, যে পরিবারগুলো কিন্তু বিভৎস অনেকগুলো বক্তব্য দিয়েছেন। যেমন মনে করেন জীবন্ত মানুষের ঠোঁট সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া, এরকম বিষয়গুলো উঠে এসেছে গুম কমিশনের রিপোর্টে। বলুন। না, এখানে ভারতে গিয়ে উনি যে কথাটা বললেন, জি, জি, ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ, না, এটা সমর্থনযোগ্য নয়। এটা কোনোভাবেই আমরা চিন্তার বাইরে যে একজন কনভিক্টেড ক্রিমিনালকে আপনি আরেকটি দেশ, যেটা প্রতিবেশী দেশ, সেটা তাদেরও এখানে একটা স্টেক আছে এই গণহত্যার। হ্যাঁ, আমরা এটা সবাই সামহাও এটা স্বীকার করে নিচ্ছি। তো তাদের এখানে জিজ্ঞাসাবাদটা আসলে কোনোভাবে আমরা এটা প্রত্যাশা করি না, এবং আমি মনে করি যে যারা আসলে এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা করছেন তাদের এখনই চিন্তার কারেকশন করা উচিত। দরকার হয় যে অ্যাবসেন্টি
হিসাবে তাদেরকে রায় দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, এটা আসলে এখানে জিজ্ঞাসাবাদ করে সেখানে এটা আমি বুঝি না, আমি বিচার প্রক্রিয়ার এই জায়গাটা মানে মানে ক্রস বাউন্ডারি কিভাবে কাজ করবে আমার আসলে মাথায় ঢুকছে না আসলে এই জিনিসটা। না, এটা কিন্তু সেক্ষেত্রে তো তিনি যেটা বললেন যে তাকে আনার প্রক্রিয়াটা জোরালোর কথা। আনার ডেফিনেটলি আমরা যেমন আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যুগপৎ যে আন্দোলন করে যাচ্ছি, তা আমাদের তো প্রধান দাবি যে আমাদের বিচার, হ্যাঁ 1 জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এটা তো করা আপনাদের প্রধান এবং দাবি, একই জি। সাথে গত 17 বছর ধরে সংঘটিত হওয়া, 17 বছর আমরা ধরছি যেহেতু যে আমরা প্রিসাইজলি 15.5 বছর ধরে সংঘটিত হওয়া সকল হত্যাকাণ্ড, গুম, নির্যাতন এবং যত আপনার এই বিচার বহির্ভূত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, একই সাথে বিচার বহির্ভূতভাবে কারাগারে দীর্ঘদিন যাদের রাখার যে ইয়াটা সেটাও আমরা বিচার চাই। এটা আমাদের প্রধান দাবি। হ্যাঁ, দ্বিতীয় প্রধান যে দাবিটা আসলে সেটার সাথে আমরা আজকে আমরা যারা আছি, যেটা ভাইয়া বললেন, তারপর বড় ভাই, আমরা সবাই আসলে একটা জায়গায় একমত, জাতীয় ঐক্যের জায়গায় যে বেগম খালেদা জিয়ার যে একটা আমরা বলবো যে একটা ইমেজ, একটা পার্সোনালিটি, তো সেই জায়গাটা আসলে আমরা সবাই একমত। একই সাথে আমরা এখানে কিছু কনসার্নও ব্যক্ত করতে চাই যে আমরা যেটা ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়ার, তার মানে বলছেন যে খালেদা জিয়ার নেতৃত্বে আপনারাও অনেক বেশি নিজেদের অনেক বেশি না রাজনীতিতে জি, খালেদা সহজ মনে করেন, তাই তো? জিয়ার নেতৃত্বটা আসলে এমন একটা আপনারা চান। জায়গায় দাঁড়িয়েছে যে উনি প্রুভেন বাংলাদেশপন্থী। হ্যাঁ, এই জায়গায় আসলে আমার মনে হয় যে ওনার শত্রু মিত্র কেউ দ্বিধা করবেন না যে উনি বাংলাদেশ প্রশ্নে অটল, বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার প্রশ্নে উনি আসলে কোনো কিছুকেই ছাড় দিতে প্রস্তুত না। কিন্তু তাকে আপসহীন নেত্রী বলা হয়। যে অবশ্যই আমরাও এটা স্বীকার করি, এটা আপসহীন নেত্রী, কিন্তু একই সাথে আমরা যদি মাঠ পর্যায়ে এজ এ অনেক বড় দল বিএনপি, তাদের যেই মাঠ পর্যায়ে নেতৃত্ব এবং সেখানকার যে একটা অভিজ্ঞতা সিচুয়েশন দেখতে পাচ্ছি, সেই সিচুয়েশন আমরা মনে করি যে খালেদা জিয়ার সুস্থ হয়ে ফিরে আসাটা দেশের জন্য 5 আগস্টের মতো আর একটা বড় বিজয় আসতে পারে যদি সত্যিকার অর্থে উনি বিএনপির হাল ধরতে পারেন। হ্যাঁ, বিএনপির হাল ধরা মানে আমরা একটা বড় দলের যখন এক দায়িত্বশীল নেতৃত্ব থাকবে, বাংলাদেশপন্থী নেতৃত্ব থাকবে, তখন কিন্তু আমরা আশেপাশে যারা আছেন, ছোট ছোট দল আছেন যারা রাজনীতি করতে চায়, ইভেন নতুন যে শক্তি আছে, তারাও আমরা একটা জায়গায় আমরা একমত হব যে আসলে আমরা কখনোই ফেসিবাদী যে রাষ্ট্র মেরামত, ফেসিবাদী ব্যবস্থার যে বিলোপের রাজনীতি, এবং এখানে যাতে নতুনভাবে কোনোভাবে ফেসিবাদী ব্যবস্থার যারা দোষর ছিল তারা যাতে পুনর্বাসিত না হতে পারে, একই সাথে আর কখনোই যাতে বাংলাদেশের কোনো বাহিনী, বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি জনগণের উপর অস্ত্র তাক না করতে পারে, সেই ধরনের ব্যবস্থার জন্য আসলে আমাদের নিশ্চিত করতে হবে বিএনপি একটি সংহত এবং গ্রহণযোগ্য বাংলাদেশপন্থী নেতৃত্বের হাতে আছে। তো এই জায়গাটায় মনে হয় আমরা মনে করি যে এটা বেগম খালেদা জিয়ার সুস্থভাবে ফিরে আসাটা আমরা সবাই প্রত্যাশা করছি, এবং এটা মনে করছি যে এটা একটা দ্বিতীয় বিজয় হবে বাংলাদেশের জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে। জাতীয় ঐক্যমতের প্রশ্নে নিশ্চয়ই আপনার এবং বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসারও কিন্তু পূর্ণ দমে সেটারও একটা আভাস দিচ্ছেন তারা। উনি রাজনীতিতেই নিশ্চয়ই আছেন, কিন্তু তার যে শারীরিক অবস্থা, ক্যান্টনমেন্টে উনার উপস্থিতির পর থেকে আমরা মনে করি সবাই বুঝে গিয়েছেন যে রাজনীতি আসলে এখন আসলে কোনমুখী হয়েছে। আর তারপর সেনাপ্রধানের তার সাক্ষাৎকার, সৌদি অ্যাম্বাসেডর তার বাসায় গিয়ে সাক্ষাৎকার, এবং এখন আজকে যখন উনি দেশের বাইরে যাচ্ছেন তিনি একটা কেন্দ্রবিন্দু। তবে এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা বিষয় স্মরণ রাখতে চাই। আমরা যেই চিকিৎসার জন্য যে বাহিরে যাওয়ার প্রবণতা এবং আমাদের যেই প্রাতিষ্ঠানিক যে সক্ষমতার জায়গায় সবসময় আমরা ছাড় দিয়ে আসছি, আমরা ভবিষ্যৎ যারা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রের স্টেক হোল্ডার, তাদের কাছে এই প্রসঙ্গে এটাও আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে জাতীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষজনের জন্য এই যে চিকিৎসা, সুচিকিৎসাটা কিন্তু অসম্ভব না, এটা একটা সদিচ্ছার বিষয়। এই সদিচ্ছাটা মনে হয় এই জায়গা থেকে যে আমরা 7 বছর ধরে, হ্যাঁ, একজন আপনার বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, অনেক পরিচয় আছেন, হ্যাঁ, এই মানুষটাকে আমরা এখানে চিকিৎসায়, হ্যাঁ, তাকে আমরা দেশের চিকিৎসা ব্যবস্থা সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছি না, এবং সত্যিকার অর্থেই এই জায়গাটা আমার মনে হয় যদি সামনে যারা রাজনীতি আলোচনা দাবি রাখে যে দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার আরো উন্নয়নের কথা বলছেন আপনি, তাই তো? যাতে আমাদের গত 7 বছর বেগম খালেদা জিয়া দেশের চিকিৎসা নিয়েছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু কিছু চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে বাংলাদেশে, সেটা নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা। কিন্তু আমরা একটু অন্য প্রসঙ্গে যদি যাই, আপনার কাছে যেতে চাই যে আপনারা একটি ইশতেহার ঘোষণার, জুলাই ইশতেহার নামে একটি ইশতেহার ঘোষণার কথা, ইশতেহার বলছেন না, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটা বলছেন আর কি, আপনারা প্রথমে এটাকে জুলাই ইশতেহার বা এরকম ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ জুলাই যেই নামে বলি না কেন, তারপরে আমরা দেখলাম যে সেই
ঘোষণাটি আসলো না প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি বক্তব্যের পরে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পরেও প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে, সেই ঘোষণার আমরা এখনো কিছু দেখিনি। পাশাপাশি আজকে দেখলাম যে আপনারা লিফলেট বিতরণ করছেন। জি জি, প্রসঙ্গটা কি একটু বলবেন, কেন লিফলেট বিতরণ করছেন? বা তারা যখন বলছে একটি ঘোষণাপত্র দিবে, তারা তো নিশ্চয়ই সেই বিষয়টি কনসার্ন রয়েছেন, তারপরেও আপনারা আবার লিফলেট বা আবার মাঠে নেমেছেন কেন? আচ্ছা, এখানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটা 5 অগাস্টের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে ছাত্র জনতা আন্দোলনটা সংগঠিত করেছিল, যাদের নেতৃত্ব হয়েছিল, তাদের এটা একটা দাবি ছিল। এই দাবিটা আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণ, তারপর প্রধান বিচারপতির অন্যান্য বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, এবং সর্বশেষ যেটা হয়েছে, আমরা যেটা বলেছিলাম যে আমরা 24 সালের শেষ দিন, মানে 24 সালের মধ্যে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা দিতে চাচ্ছি। তো এইটার আসলে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হলো যে আপনার দেখেন যে জুলাই বিপ্লবের যেই স্টেক হোল্ডার্স ছিল, যে 5 আগস্টের মাধ্যমে যে একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছিল, এটা কিন্তু ধীরে ধীরে ম্রিয়মান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জাতীয় ঐক্যের জায়গাটা ধীরে ধীরে এটা দুর্বলতর হচ্ছে। এই অবস্থায় আমরা অতীতে আন্দোলনগুলো দেখেছি যে 90-এর গণঅভ্যুত্থানের পর যেই বিজয়ী শক্তি অথবা যে শক্তির হাতে দেশ ছিল, তারা কিন্তু গণঅভ্যুত্থানের প্রতি সুবিচার করতে পারেনি। 2024 সালে যদি আমরা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে, হ্যাঁ, যেই সরকার এসেছে এবং যে একটা জাতীয় সুযোগ তৈরি হয়েছে, একটা গাঠনিক প্রক্রিয়া তৈরি হয়েছে, সেই প্রক্রিয়া যদি রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোকে একটা যথাযথ সংস্কারের মধ্য দিয়ে যদি স্ট্রং না করা যায়, এবং জাতীয় যে আকাঙ্ক্ষা, আমরা যে তরুণরা যে দেয়ালে দেয়ালে সংবিধান লিখে গিয়েছে, সেই আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে গণঅভ্যুত্থান আমাদের জন্য একটা ট্র্যাজিক একটা পয়েন্ট হিসেবে থেকে যাবে। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের একটি দালিলিক ঘোষণা, যে ঘোষণাটা আমরা যেটা আসলে প্রোক্লামেশন বলতে যে জিনিসটা দেখি, যে বিপ্লবী শক্তি প্রোক্লামেশনের মাধ্যমে সংবিধান বাতিল করে, এবং এই প্রোক্লামেশনের পর থেকে এই প্রোক্লামেশন হয় অন্তর্বর্তী সংবিধান। আমরা কিন্তু প্রোক্লামেশন ঘোষণার আগেই বলেছি যে যেহেতু এখন একটা সরকার বিদ্যমান আছে, হ্যাঁ, এবং বিপ্লবী শক্তির কাছ থেকে যেই প্রোক্লামেশনটা আসবে, এটা মূলত জুলাই গণঅভ্যুত্থানের একটি দালিলিক ডকুমেন্ট। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা শুধু এই জায়গাটা নিশ্চিত করতে চেয়েছিলাম যে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা হারিয়ে না যায়। তো যেটা হয়েছে, আমরা যখন ঘোষণা দিব, মাঠে কেন কি ঘোষণাপত্র একটু আমি আসছি যে আমি শেষ করে দিচ্ছি। তো যেটা হয়েছে, আমরা যখন ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছি, তখন একদিন আগে সরকার থেকে ঘোষণা আসলো যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ এবং এটার সাথে সরকার যুক্ত না। তো এটা কিন্তু স্বপ্রণোদিত হয়ে ঘোষণাটা আসছে। আমরা কিন্তু ক্লেম করি নাই যেটা ন্যাশনাল ইনিশিয়েটিভ কিংবা আদার্স। এটা যাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 158 জন সমন্বয়ক আছেন, তাদের সমন্বয়ে একটা উদ্যোগ হচ্ছিল। তো পরের দিন যখন দেখা গেল যে এই সত্যিকার অর্থে ঘোষণাপত্রের যে আহ্বানে সারা দেশ থেকে মানুষ সাড়া দিচ্ছে এবং অভাবনীয় সাড়া দিচ্ছে, ঢাকামুখী জনতার ঢল নামছে, তখন সরকার এখানে একটা বড় ধরনের এসকেলেশন হওয়ার আশঙ্কা করে তারা এখানে এই যে এজেন্ডাটা জাতীয় এজেন্ডায় নিয়ে নিল। সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডাটা সরকারের একটা এজেন্ডা হিসেবে নিয়ে নিল, যে ঠিক আছে ঘোষণাপত্র হবে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নয়। সরকার এটা এখানে অন্যান্য বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে, দলগুলো আছে, সবার সাথে আলাপ আলোচনা করে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি প্রোক্লামেশন দিবে। এখন যেটা হয়েছে, তারপর আমরা যেটা করেছি আপনারা জানেন, বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে 31 ডিসেম্বর লক্ষাধিক জনতার উপস্থিতিতে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি হয়। আমরা যেহেতু মানুষ ঢাকার মুখে রওনা দিয়ে দিয়েছে, আমরা মাঝপথ থেকে ফিরিয়ে নিতে চাই নাই, এবং সেই জায়গা থেকে আমরা তখন বলেছি যে 15 তারিখের মধ্যে যাতে ঘোষণাটা দেওয়া হয়। সরকার এর মধ্যে কাজ করছে, এবং যেটা গতকালও জানালো যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে। তো আমাদের যে কর্মসূচিটা হলো যে গ্রামে গঞ্জে, মানে সারা দেশে মানুষের একটা আগ্রহ আছে আসলে ঘোষণাটা কি হবে, এটা ঘোষণাপত্রে কি থাকা উচিত, কি থাকতেছে, সেই বিষয়গুলো আমরা চাচ্ছি যে এটা একটা প্রেক্ষাপট। একই সাথে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি নিজেরা যে ঘোষণাটা দিত, সেই ঘোষণা যা থাকতো, এই জিনিসগুলো মানুষকে অবহিত করে, এই জিনিসগুলো যাতে রাষ্ট্র যেহেতু ঘোষণার দায়িত্ব নিয়েছে, এগুলো যাতে অ্যাড্রেস করা হয়, সেটার জন্য জনসচেতনামূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি। জি, নিশ্চয়। জনাব রাশেদ প্রধান, আপনি কি বলবেন ঘোষণাপত্রের বিষয়ে? আমি মানে আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে 5 আগস্টের পরবর্তীতে যে রাজনীতি, বিশেষ করে বিএনপির সাথে বৈষম্য বিরোধী বা আপনাদের সাথে, আপনারা তো একই সাথে অনেকদিন যুগপৎ আন্দোলনে ছিলেন, রাজনীতিতে কি একটু মতপার্থক্যের জায়গাটা কি দিন দিন বাড়ছে বলে মনে হচ্ছে? যেই
ঐক্যের কথা বলা হচ্ছে, 5 আগস্ট পরবর্তী জাতীয় ঐক্যের বিষয়, সেই জায়গাটা থেকে আমরা দেখছি যে অনেকেই বক্তব্য যে দিচ্ছেন মাঠে, পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, সেই জায়গাটা থেকে এই ধরনের একটি ঘোষণাপত্র তৈরি করা সব পক্ষের সাথে আলোচনা করে। না, নিঃসন্দেহে আমি আমার আগের বক্তব্যে যেটা বলছিলাম যে 5 তারিখের আগে এবং পরের ঐক্যে কিন্তু অলরেডি ফাটল ধরেছে। এটা কিন্তু এখন দৃশ্যমান, সবাই বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, এবং এই ফাটলটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে, আমরা যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম আমাদের মধ্যে। তো নিঃসন্দেহে এটা দেশ এবং জাতির জন্য খারাপ। তো এই জায়গাটার থেকে আপনি জানেন প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের সবাইকে নিয়ে একটা ঐক্যের ঘোষণা দিয়েছিল, কয়েকবারই বসেছেন, হ্যাঁ, মানে বিভিন্নবার বসেছে, ঐক্যের ঘোষণাটা কিন্তু একসাথে দিয়েছিল আমাদের সবাইকে নিয়ে। এবং ঘোষণাপত্রের যে বিষয়টা বলা হচ্ছে, আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটা একটা চমৎকার উদ্যোগ, যেটা তারা বলেছে যে সবার সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে যাতে তারা ঘোষণা করবে, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণটা হচ্ছে এই আমার ছাত্র ভাইরা যদি আলাদা করে এটা ঘোষণা করে, এইটার মধ্যে নিঃসন্দেহে কেউ সমর্থন করবে, কেউ করবে না, আবারও কিন্তু মতপার্থক্য হবে, বিভেদ বাড়বে। আমরা তো এই মুহূর্তে বিভেদ চাই না, আমরা একটা জায়গায় অটল থাকতে চাই, সেটা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারত যাতে আগ্রাসন করতে না পারে, ফ্যাসিস্ট হাসিনা যাতে মাথাচাড়া দিতে না পারে। তো এই জন্য আমাদের আরো দীর্ঘদিন একসাথে থাকা প্রয়োজন। জি, নিশ্চয়ই এটাকে আমি সমর্থন, কিন্তু পাশাপাশি একটি আলোচনা না করে পারছি না, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে এই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেও কিন্তু এই অস্থিরতাগুলো আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায়, মারধরের ঘটনা, আজকেও একটি ঘটনা আছে যে একজন ওসিকে চট্টগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করছে। আসলে বিষয়গুলো, বা এছাড়াও ছিনতাইয়ের ঘটনা দেখেছি আমরা, শিক্ষার্থীদের লাশ ভেসে উঠতে এরকম ঘটনা, মানে বিষয়গুলো কি এক ধরনের আইন শৃঙ্খলার একটা অবনতি লক্ষ্য করছেন কিনা? আইন শৃঙ্খলার অবনতি হওয়াটাই কি স্বাভাবিক নয়? যেখানে 5 তারিখের পর আপনি পুলিশ বাহিনীকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, না, সেখানে রাজনৈতিক দলগুলোর দায় আছে কিনা? আমরা দেখি যে একটা দল গেলে আরেকটা দল চাঁদাবাজি বা দখল শুরু করে দেয়, সেই জায়গাটা থেকে বলছিলাম। না, দেখুন ঘটনাটা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে 5 তারিখের পর কিন্তু প্রশাসনের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিয়োগটা হয়েছিল কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। এরপর যে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হলো, তারা গুছিয়ে ওঠার আগেই আওয়ামী প্রেতাত্মারা ষড়যন্ত্র শুরু করলো, এবং প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। সচিবালয়ে 2 মুখে আগুন লাগে, বলা হয় আগুন নাকি ছড়িয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 2 কোণায় 2 ধরনের আগুন, কিভাবে ছড়িয়ে যায় আমি জানি না। তো এই সব কিছু মিলিয়ে একদিকে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র চলছে, আরেকদিকে প্রশাসনের সেই সক্রিয় ভূমিকাটা নাই, এবং সরকারে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নাই যাদের দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলায় দেশটা একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে। তো এরকম একটা সময়ে আমি যেটা মনে করি, বিভিন্ন জায়গায় এরকম কার্যক্রম হচ্ছে না তা না, চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, লুটপাট হচ্ছে, আজকে যেমন পুলিশের ওসির ঘটনা আমি মিডিয়াতে দেখলাম, এগুলো যেমন হচ্ছে, একই সাথে অনেক বেশি গুজবও ছড়ানো হচ্ছে। সবকিছু মিলিয়ে পরিবেশটা ঘোলা। জি, মাশুকুর রহমান, ওসিকে আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি বলছেন প্রশাসনে প্রেতাত্মারা রয়েছে, তারপরও নিজেরা আপনারা আসলে কি করছেন? আমি একটু সময় খুব কম আছে আমাদের, একটু সময় দিতে হবে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একটু দ্রুত বলতে হবে। আমি 2 জন এই তরুণ প্রজন্মের নেতৃত্বের কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি এ দেশের সম্পূর্ণভাবে একমত। দেখুন, তার আগে একটা কথা বলি, সরস উপদেষ্টা যে কথাটা বলেছেন, টিভি ইউনিফর্ম ছাড়া কাউকে গ্রেপ্তার করতে যাবে না, আয়নাঘর থাকবে না, ভাতের হোটেল থাকবে না। এতে একাধিকবার 5 তারিখ আগে আমার বাসায় তস নস করেছে, আমার স্ত্রী কাকুতি মিনতি করেছে আমার মেয়েটা যাতে ভয় না পায়। হ্যাঁ, আমি আশা করি আগামী দিনে এটা হবে না। ওনাকে আমি ধন্যবাদ জানাই, এটা দলের জন্য, দেশের জন্য প্রয়োজন। এই 2 জনের কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। এই যে ওসি বলেন, কারোর সাথে খারাপ আচরণ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী করতে পারে না, যদি বিএনপি কেউ করে তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, এবং আইন নিজের হাতে তুলে নেওয়া পারে না, করা উচিত। আমি এখানে বলতে চাই, আমি পাশাপাশি একটু বলতে চাই, দেখেন, শেষ করতে হবে, এই সরকারের মধ্যে এখনো যত সরকারি কর্মে ম্যাক্সিমাম 90% আওয়ামী লীগ বসা। দেখেন, আমাকে এখানে টকশোতে আসার পর একটা লোক পাঠিয়েছেন,
মোহাম্মদ আমিনুল ইসলাম, তার পদবি হল তত্ত্বাবধায়ক পরিষদ, ইংরেজিতে বলে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন সার্কেল 2 পানি উন্নয়ন বোর্ড, আহ্বায়ক ট্রান্সপোর্ট কমিটি, উনি 20 বছর এখানে, ওনার দ্বারা এই লুটপাট হয়েছে। এই মন্ত্রী, উপমন্ত্রী, পানি সম্পদ, তারা হাজার টাকা লুটপাট করেছে। তারা ডিজি, এডিজি সব আওয়ামী লীগের বসা, এখনো সব বসা। এরা তো চাবে এই অন্তর্বর্তী সরকার 5 বিপ্লবের মাধ্যমে এত ত্যাগ, আত্মত্যাগের বিনিময়ে একটা সরকার বসে, এরা চাবে এই সরকার ব্যর্থ করা। জি, নিশ্চয়ই। এবং আওয়ামী লীগের যারা এই ফ্যাসিস্ট সরকারের যারা বিদেশে বসে আছেন, আপনারা বলেন নাই তারেক রহমান বাইরে বসে ষড়যন্ত্র করছেন, এখন আপনারা কোথায় বসে, বিএনপি ফেসবুকে তো আর বলেন নাই, এখন আপনারা কোথায় বসে করছেন? আপনারা তো বাইরে বসে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকারীদের কাছে প্রচুর অর্থ, এরা এই সরকারকে শেষ করতে হবে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য যা করা করবে, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমি মনে করি এরকম তরুণ প্রজন্ম থাকলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। না, শুধু আপনি যে পানি মন্ত্রণালয়ের সব কথা বললেন, সব এছাড়াও অন্য অনেক পুলিশে মন্ত্রণালয় বলেন, থেকে জুডিশিয়াল বলেন, সবাই তারা অনেক বসা। দুর্নীতির তথ্য চিত্র বেরিয়ে আসছে, 100 এবং বার। বিদেশে অর্থ পাচারের ঘটনাগুলো তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। বিশেষ করে অর্থনীতি যে শ্বেতপত্র দিয়েছে, সেখানেও নিশ্চয়ই আপনি দেখেছেন। আমাকে শেষ করার সুযোগ না, ধন্যবাদ। আমাদের আসলে একেবারে শেষ পর্যায়ে আছে, আপনার থেকে আমি এদিকে আসলাম। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আমাদের আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।